ঠিক আছে, আমরা হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে কথা বলতেছিলাম। তো যেটা বলতেছিলাম, লিটারেচার রিভিউ হচ্ছে আমাদের দুইটা কাজে লাগবে। প্রথম কাজ হলো আমাদের পেপারের টপিক সিলেকশন, বা আমরা যে রিসার্চ করব রিসার্চের টপিক সিলেকশন, এবং হচ্ছে আমাদের হচ্ছে রিসার্চ গেট তৈরি করার জন্য। এরপর অংশ হচ্ছে আমাদের পেপার লেখার সময় যে লিটারেচারটা আমরা রিভিউ করব, সেই সেকশনটা কিন্তু আমরা আবার হচ্ছে কোথায় অ্যাড করব, যে পেপারটা লিখবো ওই পেপার একটা লিটারেচার রিভিউ আলাদা একটা সেকশন থাকবে, ওইখানে লিখবো। তো নর্মালি আমাদের 8 থেকে 10টা বা এর বেশি পরিমাণে লাগে, মিনিমাম 8টা পেপার আমাদেরকে লিটারেচার রিভিউ সেকশনে অ্যাড করতে হয়। তো এটার জন্য আমাদের একটা ফাইল তৈরি করা আছে। এই ফাইলটা হচ্ছে লিটারেচার রিভিউ নোট এটা। তো আমি এই ফাইলটা সম্পর্কে একটু বর্ণনা দেই। এটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে আমাদের পেপারের টাইটেলটা লাগবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইটেলটা। দেন হচ্ছে ফার্স্ট অথরের নেমটা লাগবে এবং পাবলিকেশন ইয়ারটা লাগবে। যখন আমরা লিটারেচার রিভিউ সেকশনে লিটারেচার রিভিউটা লিখি, তখন যদি আমরা কোনো একটা লিটারেচার রিভিউ করার সময় তার অথরের নাম দিয়ে শুরু করি, তাহলে অবশ্যই তার পাশে পাবলিকেশন ইয়ারটা লিখতে হবে। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি বিষয়। দেন হচ্ছে আমাদের পেপারের মোটিভেশনটা লাগবে। ওই পেপারটা, যে পেপারটা আমরা লিটারেচার রিভিউ করতেছি, ওই পেপারটা কোন মোটিভেশনের উপর ভিত্তি করে করা হয়েছে, মানে ওই রিসার্চটার মোটিভেশনটা কি, এটা আমাদেরকে বের করতে হবে। দেন হচ্ছে আমাদের ডাটা সেট, কি কোন ডাটা সেট, উনি কি ডাটা সেট কালেকশন করছে নিজে, প্রাইমারি ডাটা সেট নাকি সেকেন্ডারি ডাটা সেট। সেকেন্ডারি ডাটা সেট হইলে তার সোর্স কি, ওটা কি আমাদের পরবর্তী লাগবে কিনা, বা লাগলেও তার এই ডাটা সেট গুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ নোট করে রাখবো সোর্স সহ। দেন প্রি প্রসেসিং মেথডের মধ্যে আমাদের থাকবে যে কোনো ডাটা সেট হোক, আমরা তো এনএলপি নিয়ে কাজ করি আমাদের ল্যাবটা। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের টোকেনাইজেশন আছে, ঠিক আছে, তারপর হচ্ছে স্টপ ওয়ার্ড রিমুভাল আছে, তারপর হচ্ছে পাংচুয়েশন রিমুভাল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অন্য কোনো ইমোজি টিমোজি থাকলে, ঠিক আছে, এগুলো আমাদের রিমুভ করা লাগে, এগুলো আমাদের প্রসেসিং মেথডের মধ্যে পড়ে। ঠিক একইভাবে হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ডাটা বা নিউমেরিক্যাল ডাটা ফরম্যাটের ভিতরে অনেক সময় ভুল থাকে, যে নিউমেরিক, আমাদের ডাটা নিউমেরিক কিন্তু সেটা হয়ে গেছে ক্যাটাগরি, ঠিক আছে, এরকম। বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আমাদের যেটাকে আমরা বলি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কথা বলি, মেশিন লার্নিং বলো আর ডিপ লার্নিং বলো, কেউ কিন্তু আমাদের হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল না, সে সবসময় নাম্বার ছিল। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকলে ওগুলোকে অবশ্যই হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করা লাগে। যেমন কি আমরা হচ্ছে এনএলপি ক্ষেত্রে ওয়ার্ড টু ব্যাক, ঠিক আছে, বা হচ্ছে টিএফ আইডিএফ, গ্লোব, ঠিক আছে, এইসব হচ্ছে আমরা প্রি প্রসেসিং মেথড গুলো ব্যবহার করে থাকি। তো ওই ব্যবহার করা হয় সাধারণত হচ্ছে, এখানে দুই ধরনের প্রি প্রসেসিং মেথড আছে, এখানে একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে প্রথম প্রি প্রসেসিং মেথড হচ্ছে আমাদের ডাটাটাকে ক্লিন করার জন্য, সেকেন্ড হচ্ছে ডাটাটাকে হচ্ছে ক্যাটাগরিক্যাল টেক্সট থেকে হচ্ছে আমার কিসে কনভার্ট করার জন্য, নিউমেরিক্যালে কনভার্ট করার জন্য, ঠিক আছে। ওই জন্য হচ্ছে এখানে দুটা ওয়ার্ড টু ব্যাক এবং গ্লুপ, এগুলো হচ্ছে টেক্সটটাকে আমাদের নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করার জন্য আমাদের দরকার হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে এনি স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করা হচ্ছে কিনা। স্ট্যাটিস্টিক্যাল মেথড হচ্ছে সাধারণত হচ্ছে ডাটা সেটটাকে প্রি প্রসেসিং করার পরে কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, ওই টেস্টগুলো মাঝে মধ্যে করে থাকে। যেমন কি তার মধ্যে অন্যতম আছে ডারবিন ওয়াটসন টেস্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট কি টেস্ট, তারপর হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, ঠিক আছে, কিছু অন্যতম টেস্ট আছে, এগুলো একটু ওরা করছে কিনা, যদি করলে ওগুলো আমরা নোট করে রাখবো। তারপরে হচ্ছে আমাদের ফিফথ স্টেজে হচ্ছে আমরা এমএলডিএল বা অ্যাকুরেসি, আমরা মডেল গুলো লিখবো, সাথে সাথে তার অ্যাকুরেসিটাও নোট করে রাখবো, ঠিক আছে। এটা কেন ইম্পর্টেন্ট, কোন কোন মডেল প্রিভিয়াসলি ব্যবহার হয়ে গেছে, ওই মডেল গুলার উপর আমাদের আর কাজ করার দরকার আছে কিনা। মডেলের উপর দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে দেখা যায় যে আমাদের একটা নির্দিষ্ট কাজের উপর যে ডিএল মডেল অ্যাপ্লাই করা হয় না, বা হাইব্রিড ডিএল মডেল এখনো পর্যন্ত ওই কাজের উপর অ্যাপ্লাই হয় না। তো যেহেতু ওই কাজের উপর এখনো হাইব্রিড ডিএল মডেল অ্যাপ্লাই হয় নাই, তখন আমরা হাইব্রিড ডিপ লার্নিং মডেল গুলো অ্যাপ্লাই করেও আমরা হচ্ছে কাজ করতে পারি। কিন্তু যখন দেখা যায় যে আসলে এই কাজের উপর অনেক রকমের কাজ হয়েছে, তখন আমরা অন্যভাবে কাজ করতে পারি। যেমন দেখা যায় যে আমরা এই নর্মাল একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে আমরা অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ বলতে সেটাকে হচ্ছে তার ইন্টারনাল অ্যালগোরিদমিক প্যাটার্নে চেঞ্জ আনতে পারি, ঠিক আছে, নতুন অ্যালগোরিদম আমরা সাজেশন করতে পারি, ঠিক আছে, নতুন কোনো কিছু সাজেশন করা এটাও লাগতে পারে। তো আলটিমেটলি আমাদের ফিউচার প্ল্যানে কোন কোন অ্যালগোরিদম ব্যবহার করা লাগবে, কিভাবে করা লাগবে, সেটা সিদ্ধান্ত আসবে এই সেকশন থেকে। তো এই সেকশনটাতে আমরা দেখবো একটা পেপারের মধ্যে কোন কোন এমএল এবং ডিএল মডেল ব্যবহার করা হয়েছে, এবং হচ্ছে তার পাশাপাশি তার অ্যাকুরেসিটা কতটুকু, ঠিক আছে, তার অ্যাকুরেসি বা হচ্ছে তার মেজারমেন্টের জন্য কি অ্যাকুরেসি আছে, প্রিসিশন আছে, রিকল আছে, F1 স্কোর আছে, ঠিক আছে, এগুলো সব মেজারমেন্টের মানে আমাদের ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করা হয়। তো ওই ভ্যালু গুলো আমরা চাইলে লিখে রাখতে পারি, ঠিক আছে। ইভ্যালুয়েশন মেথডের ভিতরে আমরা হচ্ছে এখানে
কোন কোন ইভ্যালুয়েশন মেথড তারা ব্যবহার করছে, যেমনকি আমি যেটা বললাম F1 স্কোর, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, তারপরে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স আছে। এর বাইরেও হচ্ছে আমাদের কিছু কার্ভ থাকে, রক কার্ভ, এওসি কার্ভ, আরওসি কার্ভ, ঠিক আছে। তো এখানে এই কার্ভ গুলো কি তারা ব্যবহার করছে কিনা, বা ব্যবহার করলেও কোন কোন মেথড ব্যবহার করছে, এটা আমরা জাস্ট একটু লিস্ট করে রাখবো। এরপর হচ্ছে প্রত্যেকটা পেপারে হচ্ছে একদম কনক্লুশন সেকশনে এসে একটা সেকশন থাকে যেটাকে বলা হয় ফিচার সাজেশন। তো ফিউচার সাজেশন সেকশনটাতে আমরা কি করব, ওইখান থেকে উনি কি ফিউচার সাজেশন করছে সেটা আমি লিখে রাখবো, অথবা আমি পার্সোনাল একটা নোট অ্যাড করতে পারি যে এই কাজের উপর আমার ফিউচার সাজেশন। তাহলে এখানে দুইটা ফিউচার সাজেশন সেকশনে দুইটা সেকশন হইতে পারে ফিউচার সাজেশনে, একটা হচ্ছে পেপার সাজেশন, অথর সাজেশন, আর একটা হচ্ছে আমার ওন সাজেশন, ঠিক আছে। তো একইভাবে আমি যদি একটা পেপারের কিভাবে রিভিউ করতে হবে তার একটা যদি ডেমো দেখাই, তো আমাদের এখানে আছে একটা পেপার আছে, এটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস অন অফ দ্য হামাস ইসরায়েল ওয়ার অন ইউটিউব কমেন্ট ইউজিং ডিপ লার্নিং, ঠিক আছে। তো এখন এটাতে প্রথমে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা পড়া লাগবে। অ্যাবস্ট্রাক্টটা আসলে খুবই শর্ট এবং হচ্ছে অনেকগুলা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয়, ঠিক আছে। যার কারণে আসলে এটা হচ্ছে একটু পড়তে কষ্ট হয়ে যায়, যেমন কি হচ্ছে এলএসটিএম, জিআরইউ, হ্যাড, সিএনএন, ঠিক আছে। অনেকে এগুলা যেহেতু ভাইয়া, নতুন হইলে বুঝে না। ভাইয়া, আমি আমি কোয়েশ্চেনটা একটু ভাইয়া, পড়ে নিই। হ্যাঁ বলো। ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া, স্ক্রিন ও ভাইয়া, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, কেউ কি একটু রেসপন্স করবা? জি ভাইয়া, হ্যাঁ, এখন যদি দেখা যায় তাহলে আমি জি ভাইয়া, দেখা প্রথমে যাচ্ছে। হচ্ছে, হ্যাঁ একটা পেপার নিয়ে আমরা লিটারেচার রিভিউ করি আমরা। এটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস অফ দ্য হামাস ইসরায়েল ওয়ার অন ইউটিউব কমেন্ট ইউজিং ডিপ লার্নিং। তো এখন এই এই ব্যাপারটাতে প্রথম অংশটা যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা আসলে একটা পেপারে পুরো সারমর্মটাই পাওয়া যায়, যে আসলে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সারমর্ম, যেখানে পুরাটা পেপারে কি কাজ করা হয়েছে, কিভাবে করা হয়েছে একটু ডিটেলসে বলা হয়। তো এখানে দেখো এই অ্যাবস্ট্রাক্ট পড়ে কিন্তু আমি একটা লিটারেচারের ফুল জিনিস রিভিউ করে ফেলতে পারবো, যে কি আছে না কিভাবে করা হয়েছে বা তার মোটিভ কি। কিন্তু বিষয়টা আসলে অ্যাবস্ট্রাক্ট পড়েই সবকিছু শেষ করে দেওয়া উচিত না, যেটা আমি পার্সোনালি মনে করি। তো আমি মনে করি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট থেকে আমাদের যে প্রাথমিক আইডিয়াটা সেটা নিয়ে আমাদের হচ্ছে একটু ডিপে পড়াশোনা করা উচিত, ঠিক আছে। ভিতরে আসলে অনেকগুলা সূক্ষ্ম জিনিস থাকে যে অথর আসলে কিভাবে জিনিসটা কাজ করছে, উনি হচ্ছে বিশাল আকারে এখানে এখানে একটা বর্ণনা দেওয়া থাকে, সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে। তো এখানে এত বর্ণনা দেওয়া থাকে না, এটা শর্ট করে লিখা হয়। যেমন কি এখানে প্রথম অংশটা তো হচ্ছে যে কোনো অ্যাবস্ট্রাক্ট লিখার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখার জন্য দরকার যে প্রথম অংশটা হচ্ছে আমাদের মোটিভেশনটা থাকে, মোটিভেশন এবং অবজেক্টিভ। অবজেক্টিভটা হচ্ছে প্রথম অংশটাতে থাকে, ঠিক আছে। তো এখন এরপর হচ্ছে এখানে প্রথম অংশটাতে কি আছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস aims টু ক্লাসিফাই টেক্সট বেসড অন দ্য অপিনিয়ন অফ মেন্টালিটি এক্সপ্রেসড ইন এ সিচুয়েশন। আসলে এখানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে আমাদের হিউম্যান মেন্টালিটি, মানে টেক্সট ক্লাসিফিকেশন করে আমরা হিউম্যান মেন্টালিটি সম্পর্কে বুঝতে পারি। আসলে এটা আমাদের অনেক কাজে দরকার হয়, কারণ এখন আসলে বলা যায় যে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে অনেক বেশি মানসিক মানুষ আসক্ত, এটার দ্বারা অনেক সমস্যা হয়। আমরা সাধারণত দেখি হচ্ছে কেমন, যে সামান্য একটা ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে হচ্ছে মারামারি হয়, ঠিক আছে। রিসেন্টলি আমরা যদি বলি একটা ঘটনা হয়েছে যে হাহারি একটা কেন্দ্র করে হচ্ছে যে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে। খুবই ছেলে, এবং এটা হচ্ছে অবশ্য পলিটিক্যাল ইস্যু, আমি ওই বিষয়ে যাচ্ছি না, যাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বাকিটা দেখে নিবা। তো এখন যে এখানে তো আমাদের উনি হচ্ছে এই জিনিসটাকে ফোকাস করছে যে হিউম্যান মেন্টালিটি সিচুয়েশনটাকে উনি যে ডিটেক্ট করার জন্য উনি হচ্ছে এই কাজটা করতে চাচ্ছে, উনি ওনার মোটিভটা বুঝাইছে, মোটিভেশনটা বুঝাইছে। দেন হচ্ছে এখানে পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল তিনটা লেভেল আছে আমাদের হচ্ছে কাজের ভিতরে, যে সেন্টিমেন্টের ভিতরে তিনটা লেভেল, পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল, ঠিক আছে। তারপর হচ্ছে উনি হচ্ছে ডাটা সেটটা কালেকশন করছে কোন জায়গা থেকে, ডাটা সেটটা কালেকশন করছে উনি এখানে বলেছে হচ্ছে ফাইন্ডিং, এখানে কমেন্টস এজ ওয়েল, এখানে ইনফরমেশন কন্টেন্টস, এখানে হ্যাঁ যে এখানে বলা আছে, ঠিক আছে। উনি হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে এখানে
কি যে ডাটা সেটটা কালেকশন করছে উনি এখানে বলে দিচ্ছে। অ্যাবস্ট্রাক্টের ভিতরে মোটামুটি অনেক কিছুই ক্লিয়ার করে থাকে। তারপরে হচ্ছে উনি টু এখানে একটা রিসার্চ স্টেপ উনি ফাইন্ড করছে যেটার উপর ভিত্তি করে উনি কাজ করছে। এটা উনি হচ্ছে অনগোয়িং ওয়ার মানে হচ্ছে রিসেন্ট যে ওয়ারটা হচ্ছে তার তার প্যাটার্নটা মানে হচ্ছে তার কমেন্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য উনি মোটিভেশন হয়েছে। কারণ আসলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস অনেক পুরাতন একটা টপিক, এটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। তো নতুন কোনো কাজ ছাড়া আসলে এটার উপর কাজ করা উচিত না। তো উনি এটাকে হচ্ছে গ্যাপ হিসেবে আইডেন্টিফাই করছে যে যেহেতু হামাস ইসরায়েল ওয়ার যখন শুরু হয়েছে এটা 2024 সালের ব্যাপার, তার মানে হচ্ছে লাস্ট যে হামাস ইসরায়েল ওয়ারটা হয়েছিল ওইটার উপর ভিত্তি করে কাজটা করা হয়েছে। তো এখানে হচ্ছে উনি এটাকে হচ্ছে রিচার্জ গ্যাপ হিসেবে ওনার গ্যাপ হিসেবে উনি আইডেন্টিফাই করছেন। তো উনি এটার জন্য কি পরিমাণ ডাটা কালেকশন করছে সেটাও এখানে বলা আছে। এবং সর্বশেষ এখানে যদি আমি দেখি এখানে হচ্ছে এই যে আমি বললাম এখানে হচ্ছে ফ্রিজার এক্সট্রাকশনের জন্য ওয়ার্ড টু ব্যাক, ফার্স্ট টেক্সট এবং হচ্ছে ফার্স্ট টেক্সট এবং হচ্ছে ব্লু, এই তিনটা অ্যালগোরিদমকে ব্যবহার করা হয়েছে। দেন উনি হচ্ছে 80 এবং 20% ডাটাটাকে স্প্লিট করছে। তারপর হচ্ছে উনি মেশিন লার্নিং অ্যালগোরিদম ডিপ লার্নিং অ্যালগোরিদমের ভিতরে এলএসটিএম, বিআইএলএসটিএম, জিআরই এবং হাইব্রিড সিএনএন এবং এগুলো ব্যবহার করছে। এবং তার ভিতরে হচ্ছে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে হচ্ছে হাইব্রিড সিএনএন এবং বিআইএলএসটিএম, এটা হচ্ছে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে। তো আমি আসলে কাজটা দেখে মানে পুরো ওয়েবসাইটটা দেখে আমি সামারিটা দেখে বুঝতেছি হচ্ছে কি এটা একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর কাজ ছিল। উনি হচ্ছে ইউটিউব থেকে ডাটা কালেকশন করছে এবং হচ্ছে উনি এখানে ভালো একটা 24,000 বা 360 ভালো একটা অ্যামাউন্টের ডাটা কালেকশন করছে এবং হচ্ছে এখানে কোন কোন সাইট থেকে ডাটা কালেকশন করছে সেটার একটা মোটামুটি বর্ণনা দেওয়া আছে। তার মধ্যে উনি ডাটাকে প্রসেসিং করার জন্য কোন কোন মেথড ব্যবহার করছে সেটারও একটা বর্ণনা দিছে অ্যাবস্ট্রাক্টে। এবং উনি ডাটাকে কিভাবে স্প্লিট করছে সেটাও বলে দিছে এবং কোন অ্যালগোরিদম ব্যবহার করছে সেটাও বলে দিছে। এবং হচ্ছে সর্বশেষে উনি সবচেয়ে ভালো অ্যাকুরেসি যে একটা মডেল আসছে সেটা সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে। খুব সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট লিখছে। এরপর আজ থাকে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ডটা আসলে মানে আমাদের পেপার অনুযায়ী হয় যে পেপারটা আমরা কোন কিভাবে লিখতেছি, আমাদের পেপারটা যে যিনি পড়বেন মানে যে আমরা যে পড়তেছি আমরা এটা কিওয়ার্ড গুলো দেখেই বুঝতে পারবো যে আসলে পেপারটা কি আছে। যেমন কি ডিপ লার্নিং অ্যাপ্রোচ কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ড তার মানে বোঝা যাচ্ছে এখানে ডিপ লার্নিং নিয়ে কাজ হয়েছে। দেন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আরএনএন কে ফোকাস করা হয়েছে। তারপর হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেটা তো আমাদের মূল টপিক। তারপর ওয়ার্ড টু ব্যাক, ফার্স্ট টেক্সট, এগুলো হচ্ছে যেগুলো ব্যবহার করা হয়েছে তার ভিতরে এগুলো। এখন আমি হচ্ছে মোটামুটি অ্যাবস্ট্রাক্টটা পড়লাম, এরপর আমি তোমাদেরকে শর্টকাটে কোন জায়গাতে কি পাওয়া যাবে সেগুলা দেখাই দিব। কিন্তু আমি পুরো ব্যাপারটা ডিটেলসে পড়বো না, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। প্রথমত এখানে আছে মোটিভেশন, ঠিক আছে? তো এখন মোটিভেশনটা কিন্তু আমরা শুরুতে পাইছিলাম যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস বেসড অন ওয়ার, ঠিক আছে, পাবলিক ওপিনিয়ন, ঠিক আছে। আমরা পড়ছিলাম হচ্ছে কি উনি ওয়ার রিসেন্ট, এখানে রিসেন্ট লিখলে আর সুন্দর হইতো, বেসড অন রিসেন্ট ওয়ার, ঠিক আছে। রিসেন্ট আমি রিসেন্টটা লিখে দিই। তো এখন উনি রিসেন্ট যে হামাস ইসরায়েল ওয়ার হয়েছিল সেটার উপর কাজ করার জন্য ওনার মোটিভেশন ছিল এটা। তো ডাটা সেট, এখন ডাটা সেট আমি যদি এখানে নাও পাই মানে অ্যাবস্ট্রাক্টে নাও থাকে, ডাটা সেট সেকশনটা পাওয়ার জন্য আমাদেরকে যে সেকশনটাতে যাইতে হবে সেটা হচ্ছে একটু নিচে নেমে আমরা হচ্ছে মেথোডোলজি সেকশন যেটা থাকে এখানে একটু ডিফারেন্ট। মেথোডোলজি সেকশনে আমরা ডাটা সেট সম্পর্কে এই যে ডাটা সেট, এখানে কিন্তু ডাটা সেটটা কিভাবে কালেকশন করা হয়েছে, কোন জায়গা থেকে কালেকশন করা হয়েছে, কত জায়গায় কোন জায়গা থেকে কতগুলো ডাটা সেট কালেকশন করা হয়েছে সবগুলো ডিটেলসে বলা থাকবে। উপরে কিন্তু আছে ডিটেলসে বলা নেই। এই যে ডাটা সেট ওয়াজ কালেক্টেড ফ্রম ভেরিয়াস ইংলিশ নিউজ ইউটিউব চ্যানেল সাচ এস সিএনএন, আল জাজিরা, WI1, বিবিসি এন্ড, ঠিক আছে, সবগুলো বলা আছে। এবং হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে উনি সিএনএন থেকে কতগুলো ডাটা সেট কালেকশন করছে, আল জাজিরা থেকে কতগুলো ডাটা সেট কালেকশন করছে, এগুলো সব আমাদেরই বলা আছে। যদিও বা ইনি এখানে হচ্ছে ডাটা সেটের কোনো সোর্স উনি দেয় নাই, তার মানে পরবর্তীতে আমরা ডাটা সেটের অনলাইনে অ্যাভেলেবেল কিনা সেটা আমরা পরে খুঁজে দেখবো। আপাতত আমরা এখানে লিখে রাখবো হচ্ছে উনি ডাটা সেটটা ওন কালেকশন করছে, যেহেতু ইউটিউব কমেন্ট সাইজ কত সেটা নট অ্যাভেলেবেল ইন অনলাইন, তার মানে সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় নাই। এটা যেহেতু আগে রিভিউ করা হয়েছিল আমি হয়তো এটা খুঁজে দেখছিলাম, অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা। যাই হোক, সেকেন্ড তো হচ্ছে আমাদের সেকেন্ড যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রি প্রসেসিং মেথড। আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট করার সময় প্রি প্রসেসিং মেথড গুলো সম্পর্কে আইডিয়া পাইছিলাম, তাও আমরা হচ্ছে এখানে প্রি প্রসেসিং মেথডটা করতে পাওয়া যাবে আমি একটু দেখাই। ডাটা সেটের পরে হচ্ছে প্রি প্রসেসিং মেথড থাকবে, যে কোনো ডাটা সেটের পরে। যে এখানে দেখা যাচ্ছে প্রি প্রসেসিং মেথডের জন্য আমাদের
যে এখানে এই যে লেখা আছে টোকেনাইজেশন, ঠিক আছে, উনি কিন্তু এখানে এনএলটিকে প্যাকেজটা আমাদেরকে শিখতে হবে। যদি না শিখে থাকি তাহলে, কারণ হচ্ছে এনএলটিকে প্যাকেজটা ব্যবহার করে আমরা হচ্ছে ডাটাটাকে প্রসেসিং করে থাকি। তো এখানে হচ্ছে টোকেনাইজেশন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা পুরোটাতে হচ্ছে সবকিছু একদম স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে, কোন কোন মেথড ব্যবহার করা হয়েছে আমি একটু খুঁজে খুঁজে দিই। এখানে যেমন হচ্ছে একটা হচ্ছে টোকেনাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে স্টপ রিমুভ স্টপ ওয়ার্ড, ঠিক আছে, আরেকটা স্টেপ, ঠিক আছে। মনে হয় না আর কোন স্টেপ ছিল, এই দুটো স্টেপে ছিল সম্ভবত। তার মানে আমি এখানে এখানে লোড করবো টোকেনাইজেশন স্টার্ট ওয়ার্ড রিমুভার, তারপর হচ্ছে এখানে স্ট্রিমিং এন্ড হচ্ছে লেমাটাইজেশন ব্যবহার করা হয়েছে, অবশ্যই এখানে থাকবে, পড়লে পাওয়া যাবে। তারপর হচ্ছে আমাদের এখানে এখানে নিচে আসলে এই যে এখানে দেখো, এখানে বলছে উই অ্যাপ্লাই থ্রি ডিফারেন্ট টেক্সট ভেক্টরাইজেশন। টেক্সট ভেক্টরাইজেশন আমিও যে বললাম, ভেক্টরাইজেশন মানে বোঝানো হচ্ছে আমাদের টেক্সটটাকে ওনারা নিউমেরিক্যালে কনভার্ট করছে, এটাকে বলা হয় টেক্সট ভেক্টরাইজেশন। উনি এখানে ব্যবহার করছে হচ্ছে ফার্স্ট টেক্সট, ওয়ার্ড টু ব্যাক এবং হচ্ছে গ্রুপ, তিনটা মেথড ব্যবহার করা হয়েছে। তো আমরা এই তিনটা মেথডও এখানে প্রি প্রসেসিং মেথডের ভিতরে এগুলো আমি লিখে রাখলাম, ঠিক আছে। তো এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই নিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেথড কোনি ব্যবহার করছে। আমি যদি পুরো ব্যাপারটাতে একটু খুঁজে দেখি, এখানে যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করা হয়েছে তাহলে প্রি প্রসেসিং এর পরে সেটা লেখা থাকতো বা প্রি প্রসেসিং সেকশনে সেটা লিখে থাকার কথা। কিন্তু আসলে এখানে কোথাও কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করা হয় না, যার কারণে আমি এখানে নট অ্যাপ্লিকেবল বা নো লিখে রাখি, ঠিক আছে। এরপর হচ্ছে এমএলডিএল অ্যালগোরিদম এন্ড অ্যাকুরেসি। তাহলে আমি যদি দেখি এমএলডিএল অ্যালগোরিদম গুলো কোনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে এই সেকশনটাতে উনি হচ্ছে এগুলা আমাদের মেথোডোলজি সেকশনে আমরা যেগুলো ব্যবহার করি টুলস এবং হচ্ছে যে অ্যালগোরিদম গুলো ব্যবহার করি তাদের একটু একটু বর্ণনা দেওয়া লাগে, এগুলো বর্ণনাগুলো দিচ্ছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট এন্ড রেজাল্ট সেকশনে গেলে আমরা হচ্ছে ফুল ডিটেলস পাবো। তো ফুল ডিটেলস এর জন্য আমি প্রথমে একটা একটা করে শুরু করি, যে এখানে আমার এখানে কোন কোন মডেল ব্যবহার করা হয়েছে। এখানে একটা গ্রাফ থাকার কথা, হ্যাঁ, এই যে সুন্দর একটা গ্রাফ, গ্রাফ বলতে একটা ট্যাবল আছে। উনি এখানে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোরটাকে টার্গেট করছে, ঠিক আছে। তো আমরা অ্যাকুরেসি দিয়েও হচ্ছে লুপটা করতে পারি, প্রিসিশন, রিকল, F1 স্কোর আমাদের আপাতত দরকার নেই সম্ভবত। তো এখানে কাজটা হচ্ছে আমাদের ওয়ার্ড টু ব্যাক, লুপ এবং ফার্স্ট টেক্সট, এগুলো যেহেতু হচ্ছে আমাদের টেক্সট ভেক্টরাইজেশন মেথড, এখানে আসলে তিন ভাবে কাজ করা হয়েছে, তিনটার জন্য আলাদা আলাদা কাজ করা হয়েছে। তো এলএসটিএম যখন মডেল অ্যাপ্লাই করা হয়েছে, তিনটা তিনটা টেক্সট ভেক্টরাইজেশনের জন্য আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। তো এখানে একটু লিখার সময় একটু ডিপ্লোমেসি করে লিখতে হবে। যেমন এখানে এমএলডিএল অ্যালগরিদমের ভিতরে এলএসটিএম 94% অ্যাকুরেসি ওয়ার্ড টু ব্যাক, ঠিক আছে। আমি এখানে যখন এটা লিখছিলাম, এখানে আসলে আমরা হাইস্ট অ্যাকুরেসি গুলাকে টার্গেট করছিলাম, সবগুলোকে আমার টার্গেট করার দরকার নেই, জাস্ট হাইয়েস্ট অ্যাকুরেসি। যেমন হচ্ছে এলএসটিএম এর মধ্যে ওয়ার্ড টু ব্যাকটা হচ্ছে সবচেয়ে ভালো ফর্মে ম্যাচ করছে, 94% অ্যাকুরেসি আসছে, সুতরাং আমি এটা লিখে রাখছি, এই যে এখানে লিখে আছে, ঠিক আছে। মেথড গুলো সবগুলো লিখবো এবং মেথড গুলোর ভিতরে আমরা জাস্ট হচ্ছে হাইয়েস্ট অ্যাকুরেসি যেটা আছে সেটাকে আমরা বেশি ফোকাস করবো, বাকিগুলো সব লিখবো না, তাহলে তো আমাদের একটা পেপার লিটারেচার রিভিউ করার থেকে লিটারেচারটা আবার কপি করার মতো হয়ে যাবে। তো এখানে হচ্ছে এরপরে বিআইএলএসটিএম এর ভিতরে আমরা যদি দেখি ওয়ার্ড টু ব্যাকে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে 95%, তার মানে এটাও আমাদের লেখা হয়েছে এখানে, যদি দেখি, হ্যাঁ এখানে এটা লেখা হয়েছে এই যেটা। দেন ডিআরইউ তো 89% একুরেসি দিচ্ছে হচ্ছে ফার্স্ট টেক্সট, সেটা এখানেও থাকবে অবশ্যই, এই যে এখানে এই যে ডিআরইউ ফার্স্ট টেক্সট হচ্ছে 89%। ঠিক একইভাবে প্রত্যেকটা হাইস্ট একুরেসি গুলো আমরা লিখে রাখবো। যদি আমাদের কোনো পেপারে প্রিসিশন, রিকল এবং F1 স্কোর দরকার হয় তাহলে সেটাও আমরা নোট করবো, কিন্তু আমাদের এখানে দরকার নেই, এই জন্য আমি এখানে লিখি না। ইভ্যালুয়েশন মেথড গুলা কোন কোন ইভ্যালুয়েশন মেথড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। আর কোনো কার্ভ বা কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না, এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেলের লস এবং অ্যাকুরেসি কার্ভ, এগুলো হচ্ছে মডেল রান করার পরে আসে, ডিপ লার্নিং এ কাজ করলে এগুলো বুঝে যাবে। দেন ফিউচার সাজেশনের ভিতরে আমরা যদি এখানে ফিউচার সাজেশন সেকশনটা খুঁজে বের করি, এখানে হচ্ছে ফিউচার সাজেশন হচ্ছে এই যে রিকমেন্ডেশন নামে এটা দেওয়া আছে, ঠিক আছে। এই সেকশনটা পড়ে আমাদের হচ্ছে ফিউচারে কি কাজ করা যাবে সেটার একটা উনি সাজেশন এখানে দিয়ে রাখছে। তো এটার উপর এটা পড়ে হচ্ছে আমরা এখানে এই নোটটা করছিলাম, ঠিক আছে।
তাদেরকে এখানে ওনারা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল সেন্টিমেন্টটাকে প্রিডিক্ট করার চেষ্টা করছে। তবে উনি এখানে সার্কাজমটাকে হচ্ছে এক্সট্রা লেভেল হিসেবে রাখার জন্য উনি আমাদেরকে সাজেশন করছে। ওনার সাজেশন হচ্ছে এটা। দেন শুধু উনি শুধু ইউটিউব থেকে ডাটা কালেকশন করছে, উনি আমাদেরকে সাজেশন করছে যে ফেসবুক, এক্স এবং হচ্ছে ইনস্টাগ্রাম বা এগুলোর থেকেও আমরা হচ্ছে ডাটা কালেকশন করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ওনার ফিউচার সাজেশন।